অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ক্লাসে। আমি নাইলা আক্তার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। অধ্যায় 2, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি, এখানে 1970 সালে নির্বাচন, বেসিক্যালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বলিত ইনফরমেশন। মুক্তিযুদ্ধ আমরা কিভাবে করতে পেরেছি, মুক্তিযুদ্ধ আমাদের নেতৃত্ব, আমাদের কি রাজনৈতিক নেতৃত্ব, সাধারণ জনগণের ভূমিকা। হ্যাঁ, এখানে তোমার বঙ্গবন্ধু, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সেটা তো অনস্বীকার্য, সেসব আছেই। 7 মার্চের ওনার ঐতিহাসিক ভাষণ আমরা এই অধ্যায়ে জানব। এরপরে তোমরা অপারেশন সার্চলাইট শুনেছ, 25শে মার্চের নারকীয় হত্যাকাণ্ড, সেটা সম্পর্কে এবং সেটার ভয়াবহতা এই অধ্যায়ে আমরা পাব। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ আমরা স্বাধীনতার কীভাবে ঝাঁপিয়ে পড়ব, আমাদের প্ল্যান, পরিকল্পনা, আমাদের রোডম্যাপ কী, সে সম্পর্কে তথ্যাবলী আমরা জানব। আরও রয়েছে প্রস্তুতি, মুজিবনগর সরকার গঠন, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্যে। তারপরে মুক্তি বাহিনী গঠন হয়েছিল, সেখানে মুক্তি বাহিনী গঠন ভূমিকা, তাদের মূল্যায়ন। হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির তৎপরতা ভূমিকা, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের এগেনস্টে ছিল, যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই এবং আমরা স্বাধীনতা পাওয়াটাকে যারা কি রোধ করতে চেয়েছে, যারা এটার পক্ষে ছিল না, তাদের স্বরূপ এবং তাদের কি তৎপরতা, হ্যাঁ, বিরোধী তৎপরতা, যেটা বিরোধী শক্তির তৎপরতা, সেটা আমরা জানব। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধে কিন্তু বিদেশি কি বহির্বিশ্বের ভূমিকা ছিল, বিভিন্ন দেশ, ভারত, তারপর তোমার ব্রিটেন, রাশিয়া, বিভিন্ন দেশ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, এই সমস্তও জানবো আমরা। তারপর তোমরা গণহত্যা, অত্যাচার, তাৎপর্য, দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং গণতান্ত্রিক চেতনায় আমাদের মুক্তিযুদ্ধের ভূমিকা এবং আমাদের মুক্তিযুদ্ধ আমাদের এই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কিভাবে আমাদের দেশকে স্বাধীন করতে পারলাম, এই সমস্ত বিষয়ে আমরা জানব। 47 সালে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। কত সালে? 1947 সালে। আমাদের এখানে ভৌগোলিক দূরত্ব, ভাষা, সংস্কৃতি সহ অনেক ধরনের অমিল ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে। অমিল থাকা স্বাভাবিক, পাকিস্তান মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। হ্যাঁ, ধর্মীয় মিলে, শুধুমাত্র এই দূরত্ব বলো, ভাষা, সংস্কৃতি, সব বিষয়েই কিন্তু বাংলাদেশের সাথে কি অমিল ছিল। শুধু ধর্মীয় কারণে পাকিস্তানের এই মিলকে কেন্দ্র করে, ইস্যু করে পাকিস্তানের একটি প্রদেশ করা হয় বাংলাকে, পূর্ব বাংলাকে। তো এটার কারণে পূর্ব বাংলার মানুষ কিন্তু স্বাধীনতার স্বাদ পায়ই নাই, বরং একটি নতুন ভিনদেশী রাষ্ট্রের শাসক দ্বারা শাসিত হতে থাকে, পাকিস্তান দ্বারা। পরে অনেক ভাষা, অনেক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, আমরা সবাই জানি, তাই না? আমরা পরিপূর্ণভাবে বিদেশি শাসন থেকে মুক্ত হই, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম ইতিহাসের অনেক ঘটনাবহুল। হ্যাঁ, ইতিহাসে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একটি পতাকা, একটি ভাষা, এটা কি ইতিহাসের লেখা আছে। এটা এমন ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, হ্যাঁ, এর খুব বিরল ঘটনা। তাহলে আমরা এখন তোমার পাঠ্য বইয়ের দিকে নজর দিবে দয়া করে। ওখানে পাঠ 1-এ আমরা মুক্তিযুদ্ধের পটভূমি, হ্যাঁ, কেন আমরা চিন্তা করলাম যে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দরকার, হ্যাঁ, সেটাই। আমরা 70 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
1970 সালে। হ্যাঁ, সেখানে বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তান সরকার জান্তা শুরু করে ষড়যন্ত্র। জাতীয় পরিষদের অধিবেশনে বারবার স্থগিত ঘোষণা করলেও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন এবং 7 মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন। 7 মার্চের ভাষণের মাধ্যমে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি। এই ঘটনার রেশ ধরে 25শে মার্চে গণহত্যা শুরু হয়। 26শে মার্চে কি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাঙালির প্রতিরোধ এবং মুক্তিযুদ্ধের সূচনা হয়। মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে পরিচালিত হয় 9 মাসের কি যুদ্ধের ইতিহাস। আওয়ামী লীগ যখন ক্ষমতা গঠনের প্রস্তুতি নেয় বা অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র শুরু করে। ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো মিলে ঢাকায় জাতীয় অধিবেশনের বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করে। হ্যাঁ, তারা পূর্ব বাংলার মানুষের হাতে ক্ষমতা দিবে না। তারা কি সাধারণ নির্বাচনে পাকিস্তান জয়ী হওয়ার পরেও তারা ক্ষমতা তুলে দিবে না। এইভাবে শুরু হয়ে যায় কি দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিকে জনগণ স্বতঃস্ফূর্ত অংশ নেয়। অবশ্যই নিবে, নির্বাচিত প্রতিনিধিরা অবশ্য ক্ষমতা নিতে চাইবে, তারা তাদের অধিকার চাইবে। হ্যাঁ, বিশেষ করে ছাত্রদের ভূমিকা, শিক্ষক, পেশাজীবী, মহিলা সংগঠনগুলো এগিয়ে আসে। বিভিন্ন শ্রেণীর সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের এখানে প্রত্যক্ষ কি উপস্থিতি এবং যোগাযোগ এবং কি ছিল তোমার অংশগ্রহণ ছিল। তো ভুট্টোর ষড়যন্ত্রে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনুষ্ঠিত করে দেয়। ওদের না দেওয়ার যখন চিন্তা ভাবনা হয়েছে, তারা সেটাকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা করে। ওই দিন আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, ওনার নেতৃত্বে এই বাংলার মানুষ মুক্তি সংগ্রামের দিকে ধাবিত হতে থাকে তাদের চিন্তা চেতনায়। হ্যাঁ, তারা যখন ক্ষমতা পেল না, কেন আমাদেরকে তাহলে এইভাবে প্রতিনিয়ত বঞ্চিত করা হবে, আমরা জয়ী হওয়ার পরেও আমরা কেন অধিকার পাচ্ছি না। এর প্রতিশ্রুতিতে 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সমাবেশ, ছাত্রলীগের ডাকসু নেতৃবৃন্দ এই পতাকা সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা পতাকা রূপে তুলে ধরেন। শুরু হয়ে যায় সারা দেশে হরতাল। হ্যাঁ, 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ছাত্র বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু যারা ছিলেন নেতৃবৃন্দ দেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা যখন উত্তোলন করেন, আন্দোলন আরও বেগবান হয়ে যায়। হ্যাঁ, এই আন্দোলন 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে এবং 3 মার্চে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। 6 মার্চ এক বেতার ভাষণে 25শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সেই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। এই পরিস্থিতিতে 7 মার্চ তিনি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান যেটা আছে, হ্যাঁ, আগের রাজকোর্স ময়দানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য উনার বিশাল করে উনি বক্তৃতা দেন। এই বক্তৃতা বিশ্বব্যাপী হয়, হ্যাঁ, বিশ্বব্যাপী এটার জনপ্রিয়তা হয় এবং বাংলার মানুষ এই ডাকে সাড়া দিয়ে করে স্বাধীনতা চেতনায় ঝাঁপিয়ে পড়ে। এই হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি, অর্থাৎ কিসের কারণে, কিসের ভিত্তিতে বেস্ট করে একটি স্বাধীন রাষ্ট্র দরকার আমরা অনুভব করলাম। হ্যাঁ,
তো সেই ফলশ্রুতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে কি বলেছিলেন, হ্যাঁ আমরা একটু সংক্ষেপে শুনব। এটা আছে তোমাদের পাঠ্য বইয়ে পার্ট 2-এ। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রস্তুতি। এই ভাষণ বাঙালির বাঙালির চেতনার একটা বিশাল ধাপ। এখানে এই চেতনায় এই বক্তৃতায় এই ভাষণের এই ভাষণে আমরা বাঙালির জনগণ উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি ভাষণে কোর্ট কাছারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। প্রত্যেকটা দেশে জনগণের অবদান থাকে, গভর্নমেন্টকে তারা ট্যাক্স দেয়। এই পর্যন্ত এই দেশে মুক্তি আনা না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স দেওয়া হবে না। উনি বলেন যে আমরা কোনো ট্যাক্স দেব না। ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড থেকে ওনারা বুঝেছিলেন এই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা ওরা হস্তান্তর কখনো করবে না। একদিকে ওরা চূড়ান্ত আলোচনা এবং সংগ্রাম অর্জনের জন্য তিনি বলেন প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা হোক এবং আমাদের যা আছে তা নিয়ে আমরা প্রস্তুত থাকব। তিনি বক্তৃতায় আরও বলেন প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা শত্রুর মোকাবেলা করব। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি এই বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। হ্যাঁ, এখানে এই বক্তৃতায় তিনি সরাসরি স্বাধীনতার কথা না বললেও বাঙালিকে একত্রিত হতে, হ্যাঁ বাঙালির অধিকার সোচ্চার হতে, আমাদের করণীয় হতে সহযোগিতা করেন। এখানে তিনি আরও বলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ তোমরা প্রতি বছর শুনে থাকো। প্রতি বছর আমরা 7ই মার্চে বিভিন্ন পেপার পত্রিকাতে এবং আমাদের এই বিদ্যালয়েও কিন্তু এই ভাষণ আমরা দিয়ে থাকি। তো এইদিকে চোখ রাখবা, নিয়মিত পেপার পত্রিকা, টেলিভিশন, বেতার, বিভিন্ন স্বাধীনতা বলো, বিজয় দিবস বলো, 21শে ফেব্রুয়ারি বলো, বিভিন্ন স্পেশাল ডেগুলোতে এরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন, এগুলা শুনবে। নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের পথ মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় অধিবেশনের পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্বশর্ত ঘোষণা করেন। কি ঘোষণা করেন উনি? সামরিক আইন প্রত্যাহার, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, কারণ ওরা 25শে মার্চের গণহত্যার সময়, গণহত্যা যখন হয় তখন এরা বিভিন্ন সেনাবাহিনী সৈন্যদেরকে ওরা গ্রেফতার করে এবং তারা কি করে ওখানে কারফিউ জারি করে। এই দাবিগুলা মেনে না নেওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধু গণহত্যার এই দাবিগুলো কখনো মেনে নেয়নি। ফলে বাঙালির আন্দোলন বেগবান হয়ে ওঠে। পাকিস্তানের সামরিক শাসকরা যারা শাসন করে যাচ্ছিল বাংলার মানুষদেরকে নির্যাতন নিষ্পেষিত, তারা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক এগুলো তো অধিকারের দাবি, হ্যাঁ গণতন্ত্রের দাবি, এই দাবিগুলো ওরা মেনে নেয়নি বিদায় আন্দোলন আরও বেগবান হয়। আমরা আস্তে আস্তে আরও অসহিষ্ণু, বাঙালি আরও অসহিষ্ণু হয়ে পড়লো এবং মুক্তিযুদ্ধের জন্য আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে থাকলো। এখানে 7ই মার্চের ভাষণ বাঙালির মুক্তির সনদ বলা হয় এটাকে। হ্যাঁ, সারা দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, সর্বোচ্চ ত্যাগ করে স্বাধীনতার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্যে এ ধরনের বক্তৃতা বিশ্ববাসীর কাছেও কিন্তু উদাহরণ হয়ে রয়েছে। এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে পরিণত করেছে। অনেকেই মনে করেন রাজনৈতিক ইতিহাসে এটা একটি অনন্য দৃষ্টান্ত। এই ভাষণের পর নেতার নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে এবং স্বাধীনতা সংগ্রামে, মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ হয়ে যায়, খাজনা ট্যাক্স বন্ধ হয়ে যায়, সেনানিবাস ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস যেমন সেনানিবাস সচিবালয় থেকে সেদিন বাংলাদেশ পরিচালিত হয় বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। এটাই সরকারের কার্যালয়। আর আওয়ামী লীগের সদর দপ্তরে দলের সম্পাদক তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চলছিল। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া খান 15 মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন এবং আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে দিয়ে 25 মার্চের রাতে ইয়াহিয়া ভুট্টো ঢাকা চলে যান এবং ওই দিনে মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানেন। ওরা 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 আসলে আলোচনার নামে এই সমস্ত প্ল্যান পরিকল্পনা করার জন্য এসেছিল। একদিকে বলে আলোচনার কথা, অন্যদিকে ওরা বাঙালিকে একেবারে শেষ করে দেওয়ার জন্যে এই ফাঁদ ওরা তৈরি করে ওদেরকে বঙ্গবন্ধু সেই অনুযায়ী কাজ করেছে। ওদের আলোচনা যদিও করে থাকেন, ওনার মতো প্রস্তুতি নিতে থাকে। কালো রাত্রে পাকিস্তানি সৈন্যরা অসংখ্য বাঙালিকে যখন নির্বিচারে হত্যা করে তারপর বঙ্গবন্ধু যে বাংলাদেশ সর্বস্তরের মানুষকে নিয়ে গভীরভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আজকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতার প্রস্তুতি সম্পর্কে জানলাম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং 7ই মার্চের ভাষণের গুরুত্ব এবং 7ই মার্চের বাঙালির স্বাধীনতার প্রস্তুতি, 7ই মার্চের ভাষণ বাঙালিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছিল কিভাবে, এবং 7ই মার্চের ভূমিকা, ভাষণের মূল্যায়ন লিখে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে। আজ এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।